খুন করলো মানুষ আর দোষ পড়ল বাঘের নামে। গোটা গ্রাম এককাট্টা হয়ে আওয়াজ তুলল বাঘের বিরুদ্ধে। আর সেই প্রতিবাদী জমায়েতের ভিড়েই মিশে রইল আসল খুনি। এতদিন অবধি আপনারা কি শুনেছেন? খুন করেছে একজন মানুষ আর দোষ চেপেছে অন্য আরেকজন মানুষের ওপর। কিন্তু খোদ ভারতবর্ষের বুকেই এমন একটা ঘটনা ঘটেছে যেখানে একজন মানুষ তার অপরাধের দায় চাপিয়ে দিয়েছে বাঘের ওপর। হ্যাঁ, আজ থেকে বছর দুয়েক আগে ঘটা এক 50 বছর বয়সী মহিলার মার্ডার কেসের এই ঘটনা পুলিশ ডিপার্টমেন্টের পাশাপাশি রীতিমতো চাপে ফেলে দিয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টকেও। একটা গোটা গ্রাম দিনের পর দিন ভয়ে কাঁটা হয়েছিল এক মানুষ খেকো বাঘের আতঙ্কে। আর ওই মহিলার খুনি এমন ডামাডোলের মধ্যেই ভেবেছিল সে হয়তো ভারতবর্ষের অপরাধের ইতিহাসে সবচেয়ে পারফেক্ট মার্ডারটা করে ফেলেছে। কারণ উপযুক্ত প্রমাণ ছাড়া পুলিশ যদি বলতো যে ওই মহিলাকে বাঘে মারেনি, তাহলেও কেউ সেটা বিশ্বাস করতো না। ভাবতো পুলিশ নিজেদের গাফিলতি ঢাকছে। কিন্তু তারপর কি হলো? কি করে পুলিশ ধরলো আসল খুনিকে? আর তাকে ধরার পর ঠিক কোন অন্ধকার সত্যিটা সামনে এলো সবার? নমস্কার, আমি সুজয় নীল। আজ অবধি আপনারা আমার চ্যানেলে যে কটা মার্ডার মিস্ট্রির গল্প শুনেছেন, এই গল্পটা হতে চলেছে তাদের মধ্যে সবচেয়ে আলাদা। কারণ এই মার্ডার কেসে পুলিশের প্রাথমিক সাসপেক্টের তালিকায় কোনো মানুষ ছিল না, ছিল একটা চিতাবাঘ। আর সেই চিতাবাঘকে ধরার দাবিতে গোটা গ্রাম পথে নেমে এসেছিল। 50 বছর বয়সী একজন নিরপরাধ মহিলা যদি আচমকা বাঘের আক্রমণে এভাবে মারা যায়, তাহলে গ্রামের মানুষের রাগ হওয়াটাই ভীষণ স্বাভাবিক। কিন্তু শেষমেশ জানা গেল ওই মহিলা আদতে বাঘের আক্রমণে মারাই যাননি। আসলে ওকে খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করা হয়েছিল। কিন্তু কেন? কে খুন করেছিল ওই মহিলাকে? সেটা জানতে হলে দেখতে হবে আমার আজকের ভিডিও খুনি মানুষ, দোষী বাঘ। মহারাষ্ট্রের পুনের কাছে দাউন্ড নামের একটা জায়গা আছে। এই দাউন্ড অঞ্চল বিখ্যাত কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত আখের ক্ষেতের জন্য। তাই এখানকার বেশিরভাগ লোকজনই হয় আখ চাষ করে আর নয়তো আখের ক্ষেতে দিন মজুরের কাজ করে সংসার চালায়। এই দাউন্ড অঞ্চলের একটা ছোট্ট গ্রাম কাদেথান। আর এই কাদেথান গ্রামে বসবাস করতেন 50 বছর বয়সী লতাবাই বাব্বান ধাওড়ে এবং তার স্বামী বাব্বান ধাওড়ে। স্বামী বাব্বান ধাওড়ের মতোই লতাবাইও পেশায় একজন চাষি ছিলেন। কখনো তারা দুজনে মিলে নিজেদের চাষ জমিতে আখ চাষ করতেন, আবার কখনো নিজেদের পেঁয়াজের ক্ষেত থেকে আগাছা পরিষ্কার করতেন। লতাবাই আর বাব্বান ধাওড়ের এক ছেলে এবং এক মেয়েও ছিল, আর তাদের দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল। তবে ইচ্ছে করেই আমি তাদের নামটা আর এই ভিডিওতে বলছি না। তা যাই হোক, বছরের পর বছর ধরে কাদেথান গ্রামের ওই ছোট্ট চাষ জমিতে কাজ করেই নিজের সন্তানদের বড় করেছিলেন লতাবাই। ভদ্রমহিলা যথেষ্ট পরিশ্রমী এবং সম্মানীয় হিসেবে পরিচিত ছিলেন সমাজে। এবার এই দাউন্ড এলাকাতে মাঝে মধ্যেই চিতাবাঘের উৎপাত দেখা দিত। আর এই চিতাবাঘরা ছিল মানুষ খেকো। পুনে ডিস্ট্রিক্টের রিপোর্ট বলছে 2024 সালে 11 জন মানুষের মৃত্যু হয়েছিল চিতাবাঘের আক্রমণে। হ্যাঁ, মাত্র এক বছরে 11টা পরিবারকে তছনছ করে দিয়েছিল এই মানুষ খেকোরা। এবার এই যে দাউন্ড কিংবা কাদেথান অঞ্চলের কথা বলছি, এই অঞ্চলের বড় বড় আখের ক্ষেতগুলো ছিল চিতাবাঘদের লুকিয়ে থাকার পারফেক্ট জায়গা। বন বিভাগের তরফ থেকে বিভিন্ন জায়গায় ট্র্যাপ এবং ক্যামেরা ফিট করা হয়েছিল ঠিকই, কিন্তু প্রায় দিনই খবর আসতো এর বাড়ির উঠোনে চিতাবাঘ দেখা গেছে, ওর বাড়ির ছাগল মারা গেছে। লোকজন রীতিমতো অস্থির হয়ে উঠেছিল এই মানুষ খেকো বাঘদের উৎপাতে। এরই মাঝে এলো সেই দিন 2024 সালের 7ই ডিসেম্বর। কাদেথান গ্রামের নিরাপরাধ লতাবাইয়ের ক্ষত বিক্ষত মৃতদেহ সেদিন উদ্ধার হলো আখের ক্ষেত থেকে। মৃতদেহের মুখে মাথায় গভীর ক্ষত চিহ্ন, গায়ে আঁচড়ের দাগ। ব্যাস, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল কাদেথান গ্রামে। কিন্তু ঠিক কি ঘটেছিল সেই দিন? লতাবাই তার মৃত্যুর সময় কার সঙ্গে এবং কোথায় ছিলেন? এইবার সেটাই বলবো আপনাদের। 7ই ডিসেম্বর 2024। আর 5টা দিনের মতোই সেদিন সকাল থেকে আখের ক্ষেতে একসঙ্গে কাজ করছিলেন লতাবাই এবং তার স্বামী বাব্বান। এরপর একসঙ্গে দুপুরের খাবার খেয়ে লতাবাই বাব্বানকে বললেন, আমি পেঁয়াজের ক্ষেতে আগাছা কাটতে যাচ্ছি। যেহেতু এটা একটা রুটিন কাজ, তাই বিষয়টায় কোনো অস্বাভাবিকতা পাননি বাব্বান। এরপর লতাবাই একাই এগিয়ে গেলেন পেঁয়াজ ক্ষেতের দিকে। এবার পরবর্তী সময় লতাবাইয়ের মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছিল, বাব্বান ধাওড়ে তখন সেখান থেকে 300 থেকে 400 মিটার দূরেই কাজ করছিলেন। এবার নর্মাল জায়গায় এই দূরত্ব কিন্তু এমন কিচ্ছু নয় যে কাউকে বাঘে আক্রমণ করেছে আর তার আত্মচিৎকার আশপাশের কেউ শুনতে পাচ্ছে না।
কিন্তু আখের ক্ষেতে শব্দ বেশি দূর অবধি ট্রাভেল করে না, কারণ একটার পর একটা আখ পাশাপাশি দাঁড়িয়ে এমন একটা ঘন দেওয়ালের সৃষ্টি করে যে 300-400 মিটার দূরত্বে কিছু ঘটলেও তা শোনা যায় না। বিকেল 4টে বেজে যাওয়ার পরেও যখন লতাবাই ফিরল না, চিন্তায় পড়ে গেলেন বাব্বান ধাওড়ে। তিনি কিছুটা সময় একা এদিক ওদিক খুঁজে লতাবাইকে না পেয়ে ফোন করলেন নিজের ভাইপো অনিল পোপট ধাওড়েকে। 40 বছর বয়সী অনিল পোপট ধাওড়ের আর একটাও পরিচয় ছিল। ভদ্রলোক ছিলেন কাদেথান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, অর্থাৎ মানুষের নেতা। কাকার ফোনটা পেয়েই আর সময় নষ্ট করলেন না অনিল। নিজের কিছু লোকজনকে নিয়ে পৌঁছে গেলেন কাকার জমিতে। খোঁজ শুরু করলেন লতাবাইয়ের। আচমকা চিতাবাঘের গর্জন পেলেন অনিল, আর তার খানিকটা বাদেই অনিলের সঙ্গে আসা একটা ছেলে চিৎকার করে উঠল, সবাই এখানে এসো, তাড়াতাড়ি। ছেলেটা চিৎকারে সবাই সেখানে পৌঁছে দেখল রক্তে ভেজা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন লতাবাই। মহিলার মুখে এবং মাথায় গভীর ক্ষত, সারা গায়ে আঁচড়ের দাগ। সঙ্গে সঙ্গে একজন দায়িত্ববান উপপ্রধান হিসেবে পুলিশকে ফোন করলেন অনিল। পুলিশ এলো ঘটনাস্থলে। ততক্ষণে কাদেথান গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। লোকজন দৌড়ে এলো। এবার যেহেতু কয়েক সপ্তাহ আগেই একটা 2 মাস বয়সী বাচ্চাকে চিতাবাঘ টেনে নিয়ে গিয়েছিল, তাই লোকেরা ধরেই নিল লতাবাইকে চিতাবাঘই খুন করেছে। ব্যাস, কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীরা দল বেঁধে স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলো। তারা দাবি তুলল, আমরা প্রতিশ্রুতি নয়, অ্যাকশন চাই। হয় এলাকার সব চিতাবাঘ ধরা হোক, আর নয়তো তাদের মারা হোক। পুলিশ পড়ে গেল মহা বিপাকে। এবার যখন বিষয়টা বন্যপ্রাণী সংক্রান্ত, তাই খবর গেল বন বিভাগের কাছেও। কিন্তু বন বিভাগ থেকে যে অফিসার ঘটনাস্থলে পৌঁছলেন, তার প্রথম খটকা লাগলো গোটা বিষয়টা দেখে। কিন্তু কি সেই খটকা, আর তারপর কি হলো কাদেথান গ্রামে, এইবার সেটাই বলবো। লতাবাইয়ের উপর চিতাবাঘের আক্রমণের খবর গিয়ে পৌঁছলো ফরেস্ট ডিপার্টমেন্টের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট মহাদেব মোহিতের কাছে। এবার মহাদেব মোহিত সেই সময় অন্য একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন বলে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দিলেন অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট দীপক পাওয়ারকে। কিছুক্ষণের মধ্যেই দীপক পাওয়ার ঘটনাস্থলে পৌঁছলেন। গ্রামবাসীদের তীব্র বিরোধিতার মধ্যে পড়তে হলো তাকে। গ্রামবাসীদের মাথা ঠান্ডা করার জন্য দীপক পাওয়ার ঘোষণা করলেন 24 ঘন্টার মধ্যে ওই অঞ্চলে 2টো বাঘ ধরার খাঁচা এবং 4টে ট্র্যাপ ক্যামেরা ইনস্টল করা হবে, যাতে চিতাবাঘটাকে যত দ্রুত সম্ভব পাকড়াও করে তাকে নির্দিষ্ট জায়গায় শিফট করে ফেলা যায়। তবে যেহেতু দীপক পাওয়ার যথেষ্ট অভিজ্ঞ একজন অফিসার ছিলেন এবং রাত হয়ে যাওয়ার কারণে তিনি ক্রাইম সিন ভালো করে পর্যবেক্ষণ করতে পারেননি, তাই তিনি মিডিয়াকে জানালেন লতাবাইয়ের এই মৃত্যু যে চিতাবাঘের আক্রমণের কারণেই হয়েছে সেটা নিশ্চিত করতে আরও প্রমাণের দরকার। তাই পোস্টমর্টেম রিপোর্টের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। পরের দিন ভোরের আলো ফুটতেই দীপক পাওয়ারের নেতৃত্বে পুনে বন বিভাগের একটা টিম ঘটনাস্থলে পৌঁছলো এবং তারা সকলে মিলে চিতাবাঘের উপস্থিতির প্রমাণ খুঁজতে শুরু করলো। ইতিমধ্যেই ডেপুটি কনজারভেটর মহাদেব মোহিতেও ঘটনাস্থলে পৌঁছলেন। বহু বছর জঙ্গলে কাজ করার সুবাদে ভদ্রলোকের সাংঘাতিক অভিজ্ঞতা ছিল এই সব বিষয়ে। মোহিতে জানতেন চিতাবাঘের আক্রমণের ক্রাইম সিন এবং ভিকটিম ঠিক কেমন দেখতে হয়। কিন্তু লতাবাইয়ের ডেড বডির ছবি দেখে এবং ঘটনাস্থল পরিদর্শন করে মহাদেব মোহিতের কিছু বিষয় নিয়ে খটকা লাগলো। প্রথম বিষয়টা হলো প মার্কস, অর্থাৎ চিতাবাঘের পায়ের ছাপ। ওখানে থাকা পায়ের ছাপগুলো দেখে মোহিতের মনে হলো এই পায়ের ছাপগুলো কেউ কৃত্রিমভাবে তৈরি করেছে। এরপর লতাবাইয়ের ডেড বডিতে থাকা আঁচড়গুলো দেখেও অস্বাভাবিক লাগলো মহাদেব মোহিতের। তবে ডেপুটি ফরেস্ট কনজারভেটর মহাদেব মোহিতেকে যে বিষয়টা সব থেকে বেশি অবাক করেছিল সেটা হলো সময়। চিতাবাঘের মতো বনবিড়ালরা সাধারণত ভোরবেলা অথবা সন্ধ্যে নামার পর লোকালয়ে শিকার খুঁজতে বেরোয়, কিন্তু লতাবাইকে যে সময়টায় চিতাবাঘ আক্রমণ করেছিল সেটা টেকনিক্যালি দুপুরবেলা। এইদিকে পুলিশ আখের ক্ষেতের আশপাশে একটা রক্ত লাগা পাথরও পেয়েছিল। এবার চিতাবাঘের তো আর হাত নেই যে সে পাথর তুলে কাউকে মারবে। সবারই গোটা বিষয়টা নিয়ে সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণ ছাড়া এটাকে খুন বলতে গেলে গ্রামের উন্মত্ত জনতা ভাববে প্রশাসন নিজেদের ব্যর্থতা লুকোতে চাইছে। তখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাহলে উপায় কি? কি করলো পুলিশ? কিভাবে তারা ধীরে ধীরে তদন্তের জাল গোটালো? এবার সেটাই জানব। গ্রামবাসীদের প্রবল জনবিরোধের মধ্যেই পুলিশ এবং বন বিভাগ ঠান্ডা মাথায় প্রমাণ সংগ্রহ করার কাজ চালিয়ে যেতে লাগলো।
পাশাপাশি তার অপেক্ষা করছিল পোস্টমর্টেম রিপোর্ট এবং ফোরেন্সিক রিপোর্টের। ইতিমধ্যে লতাবাইয়ের শরীর থেকে নখের দাগের শনাক্তকরণের জন্য সোয়াব সংগ্রহ করা হলো, আর তারপর সেগুলোকে খুব সাবধানে সংরক্ষণ করে পাঠানো হলো নাগপুরের রিজিয়নাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। নাগপুরের এই আরএসএফ এর ল্যাব দেশের অন্যতম সেরা ফরেন্সিক ল্যাব। পোস্টমর্টেম রিপোর্টেও অস্বাভাবিকতা পেল পুলিশ, কিন্তু তখনও তো তাদের হাতে কোনো প্রমাণ নেই, তাই পুলিশকে অপেক্ষা করতে হলো ফরেন্সিক রিপোর্টের জন্য। সেই ফরেন্সিক রিপোর্ট আসতে সময় লেগে গেল 2 মাস। যেহেতু কেসটা ভীষণ সেন্সিটিভ, তাই বারংবার টেস্ট করেছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ওদিকে ততদিন গ্রামবাসীদের প্রতিরোধও খানিকটা ঠান্ডা হয়ে এসেছে। অবশেষে 2025 সালের ফেব্রুয়ারি মাসে ফাইনাল রিপোর্ট এলো। রিপোর্টে কি লেখা ছিল জানেন? সেখানে লেখা ছিল এক্সিবিট থেকে কোনো অ্যাম্প্লিফাইবল ডিএনএ পাওয়া যায়নি, কিংবা এক্সিবিটে বাঘ বা চিতাবাঘের মতো কোনো প্রাণীর মাইটোকন্ড্রিয়াল ডিএনএও দেখা যায়নি। সহজ কথায় এর মানে হলো লতাবাইয়ের শরীরে থাকা নখের আঁচড় থেকে নেওয়া সোয়াবে কোনো প্রাণীর ডিএনএ ছিল না। এমনকি তার শরীরে কোথাও কোনো লালা বা কোনো স্কিন সেলের উপস্থিতিও পাওয়া যায়নি, যেটা এই কেসের সঙ্গে কোনো বাঘ বা চিতাবাঘ জাতীয় প্রাণীকে জুড়তে পারে। বরং ফরেন্সিক বিশেষজ্ঞদের মনে হয়েছিল ধারালো কোনো মেটাল জাতীয় বস্তু বা পাথর দিয়ে লতাবাইকে আঁচড়ানো হয়েছিল। অর্থাৎ এটার মানে ওই চিতাবাঘ নির্দোষ, আর কেসের আসল অভিযুক্ত কোনো মানুষ। কিন্তু কে সে? পুলিশের কাছে কোনো সন্দেহজনক ব্যক্তির নাম ছিল না। লতাবাইয়ের মতো একজন বয়স্ক মহিলাকে খুন করার মোটিভও বুঝতে পারেনি পুলিশ। তবুও সিনিয়র ইন্সপেক্টর নারায়ণ দেশমুখের টিম চুপচাপ গ্রাউন্ড ওয়ার্ক চালিয়ে যাচ্ছিলেন। অফিসার দেশমুখ বেশ কিছু ইনফর্মারদেরও কাজে লাগিয়েছিলেন। এই ইনফর্মারদের কাছ থেকেই অফিসার দেশমুখ একটা নাম পেলেন, সীতালাল বাল্মীকি মোরে। লোকটা ওই কাদেথান গ্রামেরই বাসিন্দা। অফিসার দেশমুখ খবর পেয়েছিলেন লতাবাই মারা যাওয়ার পর থেকেই নাকি সীতালাল সবসময় খুব নার্ভাস থাকত, সবসময় একটা কিছু লুকোনোর চেষ্টা করত। কিন্তু কে এই সীতালাল? পুলিশ জানতে পারল 30 বছর বয়সে দিনমজুর আদতে লতাবাইয়ের ভাসুরপো উপপ্রধান অনিল ধাউড়ের জমিতে কাজ করে। কিন্তু সে হঠাৎ খুন করবে কেন লতাবাইকে? কি তার মোটিভ? এটা জানার জন্যই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে আনলো সীতালালকে। পুলিশই জিজ্ঞাসাবাদের সামনে বেশিক্ষণ নিজের নাভ ধরে রাখতে পারল না সীতালাল। কিন্তু তারপর সীতালাল যে স্বীকারোক্তিটা করলো সেটা কাঁপিয়ে দিল গোটা কাদেথান গ্রামকে। ঠিক কি বলল সীতালাল? চলুন জানার চেষ্টা করি। পুলিশই জেরার মুখে একটা অ্যাফেয়ারের কথা বলল সীতালাল, তবে সেটা নিজের অ্যাফেয়ার নয়, গ্রামের উপপ্রধান অনিল পোপট ধাউড়ে এবং লতাবাই ধাউড়ের অ্যাফেয়ার। হ্যাঁ, কাকি এবং ভাসুরপোর মধ্যে একটা দুরন্ত শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল একটা সময়ে। লতাবাইয়ের থেকে 10 বছরের ছোট ছিল অনিল। দুজনেই বিবাহিত ছিল, দুজনেরই সন্তানও ছিল, কিন্তু তা সত্ত্বেও একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মধ্যেই, যেটার কথা গ্রামের কেউ ঘুণাক্ষরেও টের পায়নি কখনো। সীতালাল পুলিশকে জানালো খুন হওয়ার বছরখানেক আগে থেকে নাকি লতাবাই এবং অনিলের সম্পর্কে ভাঙন দেখা দেয়। কারণ লতাবাই চেয়েছিলেন তাদের এই সম্পর্কটাকে অফিসিয়াল করতে, কিন্তু অনিল সেটা চায়নি। এই রাগেই একটা সময়ের পর অনিলের সঙ্গে দেখা করাও বন্ধ করে দিয়েছিলেন লতাবাই। এরপর অনিল জোরাজুরি করলে লতাবাই তার কাছে টাকার দাবি করে। পাশাপাশি তিনি অনিলকে বলেন, তুমি যদি টাকা না দাও তাহলে গোটা গ্রামকে আমি আমাদের সম্পর্কের কথা জানিয়ে দেব। কিন্তু গ্রামের সম্মানীয় উপপ্রধান কি আর নিজের কেচ্ছা এইভাবে প্রকাশ্যে আসতে দিতে পারে? এইসব কথা জানাজানি হলে অনিলের মান সম্মান, খ্যাতি, রাজনৈতিক কেরিয়ার এবং পরিবার সব শেষ হয়ে যেত। তাই অনিল তখন সিদ্ধান্ত নিলেন লতাবাইকে খুন করার। কিন্তু খুন করলে তো পুলিশে ধরবে, তখনও তো সেই একই পরিণতি, উল্টে তার চেয়েও খারাপ হতে পারে সবটা। তাহলে উপায়? অনিল যখন লতাবাইকে মারার জন্য হন্যে হয়ে উপায় খুঁজছে, ঠিক তখনই পাশের গ্রাম থেকে একটা 2 মাস বয়সী বাচ্চাকে চিতাবাঘ টেনে নিয়ে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে অনিলের মাথায় খেলে গেল লতাবাইকে খুন করার মারণ প্ল্যান। তবে একা তো খুন করা সম্ভব নয়, তাই সে টাকার লোভ দেখিয়ে এই প্ল্যানের সঙ্গে নিল তারই জমির দিনমজুর সীতালালকে। বানানো হলো নকল ধারালো নখ, বানানো হলো নকল চিতাবাঘের পা। আর তারপর 7ই ডিসেম্বর 2024 সীতালাল গিয়ে লতাবাইকে জানালো অনিল তাকে আখের ক্ষেতের অমুক জায়গায় ডাকছে, সে নাকি কিছু কথা বলতে চায়। কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হলেন লতাবাই। প্রথমে অনিল তার উপর ঝাঁপিয়ে পড়ল, তারপর
সীতালাল এসে চেপে ধরল লতাবাইয়ের দুটো পা। লতাবাই খানিকক্ষণ ধস্তাধস্তি করলেন বটে, কিন্তু তারপর তিনি জ্ঞান হারালেন। এরপর অনিল হাতে তুলে নিল কাছে পড়ে থাকা একটা পাথর, আর সেই পাথর দিয়ে সে খুন করল লতাবাইকে। কিন্তু পুরো ঘটনাকে বাঘের আক্রমণ হিসেবে সাজানো তখনও বাকি। ওই নকল নখ দিয়ে লতাবাইয়ের সারা শরীরে আঁচড় দেওয়া হলো। আশপাশের জমিতে ওই নকল পা দিয়ে বাঘের পায়ের ছাপ সৃষ্টি করা হলো। আর তারপর লতাবাইকে ওভাবেই ফেলে রেখে পালিয়ে গেল অনিল এবং সীতালাল। কিছুক্ষণ পরে যখন অনিলরা দলবল নিয়ে খুঁজতে এলো লতাবাইকে, তখন আখের ক্ষেতের মধ্যে থেকে ব্লুটুথ স্পিকারের মাধ্যমে চিতাবাঘের গর্জনের ডাক চালিয়ে দিল সীতালাল। সবাই শুনতে পেল বাঘের ডাক। ব্যাস, রটে গেল, বাঘেই মেরেছে লতাবাইকে। কি পারফেক্ট প্ল্যানিং, বুঝতে পারছেন? কখনো কখনো বাস্তবের কিছু ঘটনা সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয়। সীতালাল বাল্মীকি মোড়ের স্বীকারোক্তির উপর ভিত্তি করেই 2025 সালের মার্চ মাসের 4 তারিখ অনিল পোপাট ধাউড়েকে গ্রেপ্তার করল পুলিশ। লতাবাই এবং অনিলের এই অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে গোটা গ্রাম তাজ্জব হয়ে গেল। তবে সবচেয়ে বেশি আঘাত পেলেন লতাবাইয়ের বয়স্ক স্বামী বাব্বান ধাউড়ে এবং তার 2 সন্তান। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সবকিছু কেমন যেন মিথ্যে হয়ে গেল। আপাতত শেষ পাওয়া খবর অবধি অনিল এবং সীতালাল দুজনেই এখন জেলে। একটা পারফেক্ট ক্রাইম করার চেষ্টা করেও শেষ অবধি রেহাই পেল না দুজন। আসলে আমাদের বাস্তব জীবনটা সিনেমার পর্দা থেকে অনেকটা আলাদা। তাই দৃশ্যম নামক ছায়াছবিতে অজয় দেবগন যতই জিতুক, বাস্তব জীবনে কিন্তু তব্বুর মতো জেদি অফিসাররাই শেষ হাসিটা হাসেন। যাই হোক, আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আরও নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। নমস্কার।